সুপ্রিয় দর্শক, শুরু করছি দীপ্ত কৃষি সংলাপ, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ একটি বড় ধরনের ভূমিকা রেখেছে এবং প্রাণী সম্পদের উত্তরোত্তর অগ্রগতি হচ্ছে। আমরা দুধ, ডিম, মাংস উৎপাদনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছি এবং আমরা বলছি যে আমরা আমাদের এই প্রাণীজ আমিষের ক্ষেত্রে বা এ সমস্ত খাদ্যের ক্ষেত্রে আমরা সামনের দিকে আরও বড় সফলতা অর্জন করব। কিন্তু অনেক চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে এবং এখনও অনেক সংকটও রয়ে গেছে, করণীয় রয়ে গেছে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক উৎপাদন ডক্টর ABM খালেদুজ্জামান। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা যে কথাটা প্রথমেই বলছিলাম যে প্রাণী সম্পদ সেক্টরের একটা অভূতপূর্ব উন্নয়নের কথা আমরা শুনি বা বলে থাকি সবসময়, কিন্তু আবার এটাও সত্যি কথা, এত উন্নয়ন হচ্ছে তারপরেও কিন্তু অনেক রকমের চ্যালেঞ্জের কথা আছে। আমরা চ্যালেঞ্জের কথাটা নয় পরে গেলাম, কিন্তু আসলে বর্তমান স্ট্যাটাসটা কি আমাদের এই প্রাণী সম্পদ সেক্টরে, যদি খুব অল্প করে আপনি আমাদের সামনে একটু তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় একযোগে নিরাপদ প্রাণীজ আমিষের প্রতিশ্রুতি নিয়ে আমরা উৎপাদন বিভাগ কাজ করে যাচ্ছি। এই মুহূর্তে যদি আমি দুই একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দিই, যে আমাদের মাংস, দুধ, ডিম, আমাদের যে কি ফ্যাক্টর, এগুলো উৎপাদনে গত দশকে একটা ব্যাপক সাফল্য এসেছে। আমাদের দুধ উৎপাদন অনেক বেড়েছে, যার বছরে গ্রোথ রেট প্রায় 8%-এর উপরে। আমাদের ডিমের উৎপাদনের গ্রোথ কিন্তু 10%-এর উপরে, যেটা আমাদের ন্যাশনাল যে কোনো কৃষিজ পণ্যের গ্রোথের চেয়ে অনেক বেশি। এই মুহূর্তে আমাদের জনপ্রতি দুধের প্রাপ্যতা 234 ml প্রতিদিন, আমাদের যেটা আমরা খুব কাছাকাছি, সামান্য একটু পিছিয়ে আছি। আমাদের FAOর একটা রিকমেন্ডেশন আছে যে প্রতিদিন 250 ml, তা আমরা 234 ml-এ পৌঁছেছি। আমাদের মাংস ন্যূনতম আমাদের চাহিদা জনপ্রতি প্রতিদিন 120 গ্রাম, আমরা এখন 144 গ্রাম দিতে পেরেছি। আর ডিমও আমরা বছরে প্রতি সপ্তাহে 2টো করে, আমরা বছরে 104টা ডিমের জায়গায় আমরা এখন 135টা ডিম জনপ্রতি প্রাপ্যতা। এখন প্রশ্ন হলো, আমরা কি এখানেই থাকবো? মোটেই না। আমরা এই প্রাণী সম্পদের উন্নয়নকে আরও সামনের দিকে নিতে চাই। আমাদের নিউট্রিশনিস্ট বা ডক্টররা বলছেন যে প্রতিদিন একটা করে ডিম খাওয়া যাবে যে কোনো বয়সে। সেই ক্ষেত্রে আমাদের ডিমের উৎপাদন অন্তত 3 গুণ বাড়ানো উচিত। তো সেই লক্ষ্যকে সামনে নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করছে এবং বিগত বছরগুলিতে আমাদের যে বাণিজ্যিক যে পশু সম্পদ, সেটা কিন্তু ব্যাপক সফলতা অর্জন করেছে। আমাদের উদাহরণ হিসাবে বলতে পারি যে আমাদের এমনও প্রতিষ্ঠান আছে যারা প্রতিদিন 16 লক্ষ ডিম উৎপাদন করে। এরকম 2-3টা প্রতিষ্ঠান আছে। এই প্রসঙ্গে আপনার কাছে এবারে জিজ্ঞেস করি যে আমাদের যেমন বড় আকারের প্রতিষ্ঠান গড়ে উঠছে, আবার এটাও কিন্তু খুব সত্যি কথা যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র পরিবারগুলো কিন্তু এই ধরনের খামার করছেন। অনেক বেশি যেমন গবাদি পশু পালন করছেন, আবার অনেকেই 1-2টি করে গবাদি পশু পালন করছেন। এই দুইয়ের মধ্যে কি কোনো সমন্বয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হয়, বা এগুলো কি ক্ষুদ্রটা করা লাভজনক না বেশিটা করা লাভজনক? কারণ নানা রকমের কথা তো আছে। আপনারা কিভাবে কোনটিকে প্রমোট করার চেষ্টা করছেন? অবশ্যই আমরা এখন পর্যন্ত বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর আমরা কিন্তু প্রান্তিক খামারির জন্য কাজ করি। আপনি শুনে খুশি হবেন, রিসেন্টলি আমাদের যেটা জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2008 ছিল, সেইটা কিন্তু আমরা সংশোধন করে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2022 ইতিমধ্যেই আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এই পুরো উদ্দেশ্যটাই হলো প্রান্তিক খামারিকে কিভাবে প্রোটেকশন দেওয়া যায়। আপনারা জানেন, যারা বৃহৎ খামারি আছেন তারা কিন্তু বিভিন্নভাবে ইন্টিগ্রেশনের মাধ্যমে তার উৎপাদন খরচটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে এবং তার নিজস্ব চিক্স, ফিডস, বিভিন্ন প্রতিষ্ঠান থাকার ফলে তার উৎপাদন খরচটা খুব কম হয়। কিন্তু মার্জিনাল খামারির কিন্তু উৎপাদন খরচটা একটু বেশি। প্রত্যেককে মুনাফা দিয়ে তার ফিড কিনতে হয়, তাকে চিক্স কিনতে হয়। তো এই জায়গাগুলো সমন্বয় করার জন্য আমরা কিন্তু ইতিমধ্যেই, আপনি জানবেন যে পোলট্রির উৎপাদন খরচের প্রধানতম 2টা অংশ, একটা হলো একদিনের বাচ্চা আর একটা হলো ফিড। একটা ফার্ম অপারেশনে যেমন 65 থেকে 70 ভাগই খাদ্য খরচ, তেমনি উনি যখন ফার্মটা শুরু করবেন তার প্রশিক্ষণের পাশাপাশি তার একদিনের বাচ্চাটা ন্যায্য মূল্যে পেতে হবে, সেটা ব্রয়লার হোক অথবা লেয়ার হোক। তো সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই কিন্তু একদিনের বাচ্চার উৎপাদন একটা কৌশলপত্র প্রণয়ন করেছি, যেটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমাদেরকে এন্ডোর্স করেছে, এটা অনুমোদন দিয়েছে। সেই কৌশলপত্রটার প্রেক্ষাপটটা অনেকটা এরকম যে সারা বছরব্যাপী আমার যে বাচ্চার চাহিদা এবং সরবরাহ, বাজারে এই বাচ্চার দামকে স্থিতিশীল রাখতে চাহিদার সরবরাহটাকে যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি,
এটাই এই কৌশলপত্রের উদ্দেশ্য। এতে করে আমার প্রান্তিক খামারি ন্যায্য মূল্যে একদিনের বাচ্চাটা পাবে। এটা গেল একটা দিক। আমরা পাশাপাশি কিন্তু খাদ্যর খরচ নিয়েও আমরা কাজ করছি মন্ত্রণালয়ের সাথে, স্টেক হোল্ডারদের সাথে। আমরা খাদ্য খরচটাও যাতে নিয়ন্ত্রণে রাখা যায়। বিগত 6 মাসে কিন্তু খাদ্য খরচ 2 থেকে 3 টাকা কমেছে। বাজারে যেটা খরচ ছিল তার থেকে আমরা আশা করছি আরও 2 থেকে 1 টাকা কমে যাবে, কারণ এবার ভুট্টা এবং সয়াবিন মিল দুটোই আমাদের প্রাপ্যতা, অ্যাভেলেবিলিটি অনেক বেশি, উৎপাদন খরচ কমে যাবে। তো এই জায়গাগুলিতে আমরা কাজ করছি। আর বৃহৎ খামারি, যারা বৃহৎ খামারি আছেন তারা কিন্তু তাদের নিজস্ব কন্ট্রাক্ট ফার্ম আছে। আপনার কাছে যেটা জানতে চাই, একটি কথা আপনি বলছিলেন যে বৃহৎ খামারিরা যেমন উৎপাদনের ক্ষেত্রে একটি সুবিধা, মানে বৃহদায়তন উৎপাদনের সুবিধা ভোগ করেন, প্রান্তিক খামারিরা আবার সেই ক্ষেত্রে একটু চ্যালেঞ্জের মধ্যে পড়েন। আবার এটাও তো আমরা দেখি যে কখনো কখনো বাজারে উৎপাদিত পণ্যের দাম হঠাৎ করে খুব বেড়ে যায়, আবার হঠাৎ করে খুব কমে যায়। হঠাৎ করে যখন বেড়ে যায় তখন তো এটি সবসময় যে উৎপাদনকারী খামারিরা দাম পাচ্ছেন তা কিন্তু না, কিন্তু দেখা যায় যে ভোক্তাকে অনেক বেশি মূল্যে জিনিস কিনতে হয়। আবার যখন দাম কমে যায় তখন তো আসলে সেটি খামারির উপর যে কষ্টটা হয়। এই দুয়ের মধ্যে সমন্বয় করার জন্য আপনি যেমন বাচ্চা কিংবা মানে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে যেমন স্ট্র্যাটেজি আপনারা তৈরি করেছেন, আমাদের কি পোলট্রি উৎপাদন বা আমাদের মাংস উৎপাদন বা দুধ উৎপাদনের ক্ষেত্রে সারা বছরব্যাপী একটা স্ট্র্যাটেজিক পরিকল্পনা আপনারা করছেন কিনা, বা খামারি এবং ভোক্তা উভয়ের জন্য কাজ করছেন কিনা? অবশ্যই। এই ক্ষেত্রে আপনি খুশি হবেন যে কৃষি বিপণন অধিদপ্তর ওনারা কি করে, ওনারা উৎপাদন খরচটা সার্কুলার করে। ওনাদের একটা কৃষি বিপণন আইন 2018 আছে, সে অনুযায়ী ওনারা কাজ করে। আমরা কিন্তু এখন কৃষি বিপণন অধিদপ্তরের সাথে আমাদের একটা জয়েন্ট টাস্ক ফোর্স টিম আছে। প্রতিটা পণ্যেরই আমরা উৎপাদন খরচটা প্রাক্কলন করতেছি, এবং সারা বছর ব্যাপী যে সমস্ত কারণে আমার বাচ্চা, খাদ্য, মাংস, দুধ, ডিম এদের উৎপাদন বা সরবরাহ চাহিদা ভিন্ন ভিন্ন হতে পারে, আমরা ফ্যাক্টরগুলিকে চিহ্নিত করেছি। করে আমরা যেটা করি এখন 2 অধিদপ্তর মিলে আমরা কিন্তু একটা উৎপাদন খরচের প্রাক্কলন দিই। আপনি হয়তো জানেন যে এই ডিমের ক্ষেত্রে আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা যে উৎপাদন খরচটা প্রাক্কলন করেছি 10.5 টাকা, এটা কিন্তু প্রান্তিক খামারিকে টার্গেট করে। তো এখন আপনি যেটা বলছেন, যখন বাজারে ডিমের দাম 13 টাকা হয়ে যায়, 12.5, তখন আমাদের কৌশলটা কি? আমরা এও কাজ করেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে, যে বাজারগুলিতে যতগুলো হাত বদল হয় উৎপাদক থেকে শুরু করে আমার ভোক্তা পর্যন্ত, মাঝখানে যে কতগুলি স্টেপ আছে, এটাকে আপনি মধ্যস্বত্বভোগী বলতে পারেন বা যেই লেভেলেই হোক না কেন, ডিলার বলতে পারেন, এই স্টেপগুলি হাতগুলিকে কিভাবে কমিয়ে আনা যায় সেই কৌশল কিন্তু আমরা অবলম্বন করেছি। আমরা খামারি পর্যায়ে উৎপাদকের সাথে যোগাযোগ করি, বৃহৎ পর্যায়ে উৎপাদকের সাথে যোগাযোগ করি, 2 পর্যায়ে উৎপাদকের সাথে যোগাযোগ করে পণ্যটা কিভাবে সহজে ভোক্তার কাছে যাওয়া যায় এই জায়গাটা আমরা চিহ্নিত করে কাজ করেছি। আপনারা এটা বলতে চাচ্ছেন যে মাঝখানের হাত বদলটাকে যদি একটু নিয়ন্ত্রণ করা যায় তাহলে উভয় পক্ষের জন্য একটা উইন উইন গেম। সেজন্য আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, গত আগস্টে জুলাই যখন ডিমের দামটা 12.5 টাকা 13 টাকা হয়ে গেল, আমরা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে আমরা একটা জয়েন্ট টাস্ক ফোর্স করি, কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তর। এবং আমরা বাজারগুলো, বিশেষ করে কাপ্তান বাজার এবং এই কারণ বাজারে আমরা আড়তগুলিতে আমরা মুভমেন্ট করি, আমরা যাই, এবং সেখানে যে আমরা উৎপাদক থেকে ভোক্তার কাছে যে 7টা ধাপ আমরা চিহ্নিত করে সেখান থেকে আমরা 3টা ধাপে নিয়ে আসতে পেরেছি। আচ্ছা, এটা খুবই এর ফলে যেটা হয়েছে, ডিমের মূল্যটা কিন্তু গ্র্যাজুয়ালি আগস্টের পর থেকে কিন্তু কমে এই রোজার ঈদে ডিমের মূল্য কিন্তু অনেকটা কম ছিল। ডিমের মূল্য 8.5 থেকে 9 টাকায় যখন চলে আসে, তখন আবার আপনি যেটা যথার্থ বলছেন, খামারি বলতেছে আমার উৎপাদন খরচ 9.5 থেকে 10 টাকা, কিন্তু আমি বাজারে 1 টাকা 1.5 টাকা আমার লস হচ্ছে। সেই ক্ষেত্রে ওনাদের দিক থেকে একটা প্রপোজাল এসেছে যে কিভাবে ডিম যখন বাজারে কমে যায়, ডিম একটা বায়োলজিক্যাল পণ্য, এটাকে আপনি 15 থেকে 20 দিনের বেশি কিন্তু স্টোর করতে পারবেন না। কিন্তু আমরা চেষ্টা করছি মন্ত্রণালয়ে যে একটা কৌশল নেওয়া যায় কিনা, যখন ডিমের দাম একই কমে যায়
তখন সরকারের পক্ষ থেকে কিভাবে খামারিদেরকে ডিমের ন্যায্য মূল্যটা দিয়ে যদি ডিমটা সংরক্ষণ করা যায়, দ্যাট উইল বি। আসলে সরকারেরও একটা সক্ষমতার বিষয় আছে। বাজার মনিটরিংটা আমাদের আমরা মনিটরিং করতে পারি, কিন্তু বাজার নিয়ন্ত্রণটা আমাদের সরাসরি ম্যান্ডেট না। কিন্তু এখন দ্রব্যমূল্যর স্থিতিশীল রাখা এটা সরকার, এবং আপনিও বোধহয় একমত হবেন, আমাদের সকলেরই চাই এখন দ্রব্যমূল্য স্থিতিশীলতা। আমি তো আরেকটি কথা আপনাকে বলতেই পারি যে আপনি তো কৃষককে বা খামারিকে উৎসাহিত করছেন যে তুমি ডিম উৎপাদন করো, তুমি দুধ উৎপাদন করো, কিন্তু দাম যখন কমে যাচ্ছে তখন আপনি বলছেন যেটা আপনার কাজ না, তাহলে তো হবে না। এই দায়িত্বটা তো প্রাণী সম্পদ অধিদপ্তর নিতে হবে। ইয়েস, আমরা যেমন আমার যে দায়িত্ব সরকারি খামারগুলো, আমরা আমাদের ক্যাপাসিটি বাড়াচ্ছি। আমি যদি বলতে পারি আমার সপ্তাহে 1.5 কোটি ব্রয়লারের একদিন বাচ্চা লাগে, সপ্তাহে 13 লক্ষ লেয়ারের একদিনের বাচ্চা লাগে। এই বাজারে যদি আমার একটা 5 লাখ, 10 লাখ, 15 লাখ সরকারের যদি একটা নিজস্ব ক্যাপাসিটি থাকে, যখন বাচ্চার দাম, তখন আমি বাজারে বাচ্চা ছেড়ে দেওয়া। আমরা বৃহৎ প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি, তাদের ক্যাপাসিটি, হ্যাচারিগুলোর ক্যাপাসিটি আমরা অ্যাসেসমেন্ট করে ফেলেছি। আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি যে আগামী বছর বাচ্চার যে ন্যায্য মূল্য সেটাও আমরা 42 থেকে যে 45 টাকা, আমরা চাই না যে হ্যাচারিরাও 20 টাকায় বাচ্চা বিক্রি করে উনি লোকসানের মুখে পড়ুক, খামারিও যেন আবার 50 টাকার বেশি, 55 টাকার বেশি বাচ্চা কিনে সেও লোকসানের মুখে পড়ুক। এই জায়গায় একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতেই চাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে আপনারা এই প্রাণী সম্পদ সামগ্রী বিক্রি করছেন, তো এইটি কি বাজারের উপরে পজিটিভ প্রভাব ফেলে? পজিটিভ প্রভাব ফেললে সেটা তো ভোক্তার ক্ষেত্রে পজিটিভ প্রভাব ফেললো, সেটা কি ক্ষুদ্র খামারিদের জন্য আবার সহায়ক হয় কিনা, মানে এটাও আপনি বিবেচনা করছেন কিনা আপনারা? আমরা আসলে এই বাজারে যখন আমরা প্রবেশ করলাম, বাজার মনিটরিংয়ে আমাদের উদ্দেশ্য হলো যে প্রান্তিক খামারের জন্য তার পণ্যটা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে এবং আমার ভোক্তা যেন ন্যায্য মূল্যে পণ্যটা পায়, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কিন্তু সরাসরি উৎপাদকের সাথে কমিউনিকেট করেছি। আমরা ভ্রাম্যমাণে রমজানে আমরা 9.5 লক্ষ লোককে আমরা আমাদের এই সুবিধাটা পৌঁছাইতে পেরেছি মাংস, দুধ, ডিমের, এবং প্রায় 32 কোটি টাকার একটা কেনা বেচা ছিল। এটাতে আমাদের সরকারেরও আর্থিক প্রণোদনা এবার আমরা পেয়েছি। ওকে, তাহলে আমার কাজটা কি? আমার কাজটা হলো যে প্রান্তিক খামারি থেকে পণ্যটা কালেকশন করা, কালেকশন করা, এবং কালেকশন করে বাজারে যদি বেশি দামও থাকে সরকার এখানে ইন্টারভেন করবে। সরকার এখানে 50 পয়সা, 1 টাকা ভর্তুকি অথবা যে কোনো প্ল্যাটফর্মে হোক, আমরা স্টাডি করছি। আমরা বিপণন একটা ছোট্ট উইং আছে আমাদের, কিন্তু যেহেতু প্রাণী সম্পদ পণ্য নিয়ে অন্য অধিদপ্তররা খুব বেশি ভিতরে যাবেন না, আমরাই আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে, সেজন্য আমরা এখন এই কাজটা করছি, যাতে করে সরকারের যদি যখন দাম বেড়ে যায় তখন প্রণোদনা দেওয়া, এবং দাম যখন কমে যায় তখন প্রান্তিক খামারিকে প্রোটেকশন দেওয়ার জন্য কিভাবে প্রাণীজাত পণ্যকে সংরক্ষণ করা যায় একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেই জায়গাটায় আমরা এখন কাজ করি। তবে এই মুহূর্তে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে খুব সামনেই আমরা কোরবানির ঈদের যাব, এবং আমরা জানি কোরবানির ঈদকে কেন্দ্র করে অনেক গবাদি পশু পালন হয়ে থাকে, বিশেষ করে ফ্যাটেনিংয়ের কার্যক্রম বা পশু পুষ্টিকরণের কার্যক্রম হয়। তাদের জন্য আপনার এই মুহূর্তের করণীয় কি বা আপনার পরামর্শ কি? কারণ প্রথমত হচ্ছে যে তারা যাতে নিরাপদতা নীতি অনুসরণ করে প্রাণী সম্পদ পালন করেন, সেক্ষেত্রে আপনাদের কিছু করণীয় আছে। আবার তারা যাতে ভালোভাবে উৎপাদন করে লাভজনকভাবে বিক্রি করতে পারে, তার জন্য আপনার পরামর্শ আছে। আপনি যদি এই বিষয়টি নিয়ে আলোকপাত করেন। জি, ধন্যবাদ। এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা প্রতি বছর কুরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের একটা ব্যাপক কার্যক্রম হয়, এবং আমাদের শুরুতেই আমাদের মাননীয় উপদেষ্টার সভাপতিত্বে আমরা একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরিকল্পনা আছে। অ্যাকচুয়ালি কুরবানিতে আমাদের সিটি কর্পোরেশন আমাদের সাথে আছে, তারপরে কুরবানিতে আমাদের বিজিপি, যেহেতু অ্যানিমেলগুলো ট্রান্সপোর্ট হয়, তারা যাতে অ্যানিমেল ওয়েলফেয়ার এবং নিরাপদে এই প্রাণীগুলি সারা দেশে সরবরাহ হতে পারে তার জন্য কাজ আছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বিভাগ সকলের সাথেই কিন্তু আমাদের কাজ আছে। তো এই ব্যাপক কার্যক্রমকে সামনে নিয়ে প্রথমে আমরা যেটা করি, আমাদের প্রাপ্যতাটা আমরা প্রাক্কলন করি যে এবার কুরবানি ঈদে আসলে আমার কী পর্যায়ে গরু জবাই হতে পারে। এটা গতবারে যে পরিমাণ জবাই হয়েছে তাকে আমরা 5% অ্যাড করি তার সাথে, সেই অনুযায়ী আমার প্রাপ্যতা গবাদি পশু কী। আপনি জেনে খুশি হবেন যে বিগত বছরগুলিতে আমরা আমাদের দেশীয় গরুতেই কিন্তু আমরা কুরবানিকে আমাদের সরবরাহ করতে আমরা সক্ষম। এই বছরের স্ট্যাটাসও আলহামদুলিল্লাহ ভালো। আমাদের মাননীয় উপদেষ্টা হয়তো এটা অ্যানাউন্সমেন্ট দিবেন কি পরিমাণ আমাদের প্রাপ্যতা আছে। আর আমাদের যেটা প্রস্তুতি সেটা হলো
কুরবানিকে কেন্দ্র করে প্রতিটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকে। ওনারা যেটা করে গবাদি পশুর স্বাস্থ্য এবং বাজারে গবাদি পশুর যদি কোনো ইমিডিয়েট চিকিৎসা এবং কোনো প্রকার কারিগরি সহায়তা প্রয়োজন হয় আমরা দেই। আর কুরবানির প্রস্তুতি হিসাবে আপনি জানেন যে আমাদের যে 18 থেকে 20 লক্ষ হাউস হোল্ড আছে প্রান্তিক খামারি, এবং এই কুরবানিকে কেন্দ্র করে প্রায় 6.5 থেকে 7 লাখ যাদেরকে আমরা বলি সিজনাল খামারি, শুধু কুরবানিকে কেন্দ্র করে এই 6 মাস ধরে তারা গরু মোটাতাজা করছে। এই পদ্ধতিটা যাতে বিজ্ঞানসম্মত হয়, নিরাপদ হয়, এবং আপনি যেভাবে বললেন খামারি যাতে এই মোটাতাজাকরণে অতিরিক্ত ব্যয় না হয় এবং বাজারে গরু বিক্রি করে সে যাতে লাভবান হতে পারে, এই জন্য আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করি। পাশাপাশি শুধু তাই না, আমরা কসাইদেরকেও প্রশিক্ষণ দেই যাতে মানে বৈজ্ঞানিক উপায়ে, কারণ চামড়া গরু জবাইটা যদি সঠিকভাবে না হয় তাহলে তার চামড়াটা নষ্ট হয়ে যায়। ওইটা আর একটা ব্যাপক এরিয়া। আমরা জানি শিল্প মন্ত্রণালয় সে কাঁচা চামড়াটা নিয়ে কাজ করে। আমরা প্রশিক্ষণের ক্ষেত্রে খামারিদেরকে আমাদের উপজেলা পর্যায়ে যে কার্যালয় আছে তারা খামারিদের সাথে উঠান বৈঠক করে, শুধু কুরবানিকেও কেন্দ্র করি। সেখানে ম্যানেজমেন্ট, ফিডিং, ভ্যাকসিনেশন এবং তাদের যে বিজ্ঞানসম্মত উপায়ে গরু মোটাতাজা করার যে প্রশিক্ষণটা, এটা আমরা দিনব্যাপী তাদেরকে প্রশিক্ষণ দিই। এবং সেই প্রশিক্ষণে ওনারা জানতে পারে কিভাবে কম খরচে গবাদি পশুকে মোটাতাজা করা যায় এবং নিরাপদভাবে করা যায়। আপনি কি এই যে এই মুহূর্তে যেহেতু 1-1.5 মাস সময় আছে বা এর মধ্যে আপনি কি অল্পভাবে একটা টিপস দিতে পারেন আমাদের খামারিদের জন্য, যাতে তারা তাদের এই খাদ্য খরচটি, যেটা নাকি 70%-এর মতো খাদ্য খরচ এই গবাদি পশুর ক্ষেত্রে, সেইটিকে কিভাবে কমানো যায়? আপনি যদি একটা খুব সংক্ষেপে বলি, অধিকাংশ ক্ষেত্রেই খামারিরা দানাদার খাদ্যের উপরে ডিপেন্ড করে। দানাদার খাদ্যের মাধ্যমে সে তার আমিষটাকে ব্যালেন্স করার চেষ্টা করে। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি খড়কে ছোট ছোট করে কেটে খড়ের সাথে যদি আপনি মোলাসেস এবং খড়ের ওজনের 2.5 থেকে 3% হিসাবে ধরেন 10 কেজি খড়ে 250 থেকে 300 গ্রাম ইউরিয়া মিশিয়ে আপনি যদি খড়টা প্রসেস করে চিটাগুড় দিয়ে এই খড়ের সাথে দানাদার দেন, তাইলে দানাদার অন্তত 30 থেকে 35% দানাদার কমে আপনি এই গরুকে আপনি লালন পালন করতে পারবেন। ওই জায়গাটাতে খরচ অনেকাংশেই কমে যাবে। প্রতিদিন একটা গরুকে ধরেন 300 কেজি ওজনের একটা গরুর 3 থেকে 3.5 কেজি দানাদারের প্রয়োজন হয়। আপনি যদি এই ইউরিয়া মোলাসেস, স্ট্র এবং ভালো ঘাস, গবাদি পশুর ঘাস, নেপিয়ার বা ভুট্টা ঘাস দেন, তাহলে আপনার 1/2 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত দানাদার কম দিলেও চলবে। আরেকটা বিষয় আমি আপনার সাথে বলতে চাই যে খামারিরা অবশ্যই অত্যন্ত কেয়ারফুল হবেন যে কুরবানিতে জনসাধারণের একটা পারসেপশন থাকে যে অসৎ উপায়ে গবাদি পশু মোটাতাজা হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে এখন কিন্তু আমরা টিভিতে স্ক্রল করি, ছোট ছোট টিভিসি করি, এর মাধ্যমে আমরা মানুষকে বোঝাই যেমন একটা গবাদি পশু সে যদি অসৎ উপায়ে কোনো স্টেরয়েড বা হরমোন দিয়ে তাকে মোটাতাজার চেষ্টা করা হয়, তাহলে তার সাবকিউটিনিয়াস ফ্লুইড জমে যায়। চামড়ায় যদি আপনি চাপ দেন দেখবেন একটা গর্ত, ওটা বোঝাই যায় যে এটাই। তা এখন কিন্তু এই প্র্যাকটিসগুলো একদমই কমে গেছে। আমাদের যারা ভেটেরিনারিয়ান আছে উপজেলা পর্যায়ে যারা কর্মকর্তা, তারা কন্টিনিউয়াসলি খামারিদের বাড়ি বাড়ি মনিটরিং করছে কিভাবে খাদ্য খরচ কমানো যায়, কিভাবে সুস্থ গরু গবাদি পশু লালন পালন করা যায়। এই ফিডব্যাকও আমরা নিচ্ছি যে প্রতিদিন কারা কতজন খামারিকে তারা পরিদর্শন করেছে, এবং কারণ এই গরুর প্রাপ্যতাটা কিন্তু একটা চ্যালেঞ্জ, অবশ্যই এবং একটা বড় চ্যালেঞ্জ। এবং বছরের আমার মোট চাহিদার অর্ধেক গরু জব হয় কুরবানিতে। আপনি ফিগারটা প্রায় 42 থেকে 45 লক্ষ লার্জ অ্যানিমেল গরু মহিষ এবং 65 থেকে 70 লক্ষ ছাগল। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব ABM খালেদুজ্জামান আপনার চমৎকার আলোচনা এবং বক্তব্যের জন্য। এবং আমরা আশা করি যে আমাদের প্রাণী সম্পদ সেক্টর এরকমভাবেই এগিয়ে যাবে এবং তার ফলে আমরা একটি সন্তুষ্ট জীবন পাবো এবং একটা নিরাপদ খাদ্য পাবো আপনার প্রাণী সম্পদ সেক্টর থেকে। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রতিশ্রুতিবদ্ধ যে সারা দেশের সবাইকে যাতে আমরা নিরাপদ প্রাণীজ প্রোটিন সরবরাহ করতে পারি। খুবই চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনার শেষ পর্যায়ে আমরা জানি যে আসলেই এটি একটি জীবন নিয়ে কারবার এবং সেজন্যই যত্নটা অনেক বেশি নিতে হয়। এবং অন্য যে কোনো উদ্যোক্তার চেয়েও, কৃষি উদ্যোক্তাদের চেয়েও যদি প্রাণী সম্পদের উদ্যোক্তাদের কথা বলি, তাদেরকে
আরেকটু বেশি বিজ্ঞান জানতে হয়। বিজ্ঞান নির্ভরতা এবং আন্তরিকতা দিয়েই প্রাণী সম্পদের সেবা করতে হয় এবং প্রাণী সম্পদের উন্নয়ন ঘটাতে হয়। আমরা আশা করব আমাদের উদ্যোক্তা যারা আছেন, কৃষক ভাইরা যারা আছেন, খামারি যারা আছেন, তারা প্রত্যেকে এইভাবেই ওনাদের পরামর্শ অনুযায়ী গবাদি পশু পালন করবেন এবং সেখান থেকেই নিরাপদ মাংস, দুধ, ডিম যেটাই হোক আমরা সেটা পাবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত কৃষি সংলাপ, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।